যে আগামী ৩ সপ্তাহ পরে ফাইনাল ডিসপোজাব আছেন মহামান্য বিচারপতির কাছে। এটাও আমরা লড়াই করছি। সংবিধানের যে 10th শিডিউল, যেটা বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার মানেননি, সেটা নিয়েও আমাদের যে লড়াই, আমরা একটা হলেও আমরা এই লড়াইতে সংবিধান জিতবে এটা আমরা আশা করব। এই লড়াইও আমরা চালাচ্ছি। এটা আমাদের কাছে দ্বিতীয় বিষয় ছিল। তৃতীয় বিষয়, একটা গুরুত্বপূর্ণ আজকে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট, রিগার্ডিং আপনার 26,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে। এই রায়কে আমি স্বাগত জানিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে, কারণ এই বিষয়টাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে আন্দোলনে বা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে আমি অনেকবার দাঁড়ানোর চেষ্টা করেছি। বিধানসভার ভিতরে বাইরে, সাংবাদিক সম্মেলন, সোশ্যাল মিডিয়া, এমনকি বিকাশ ভবনের সামনে যেদিন লাঠিচার্জ হয় তার পরের দিন তাদের পাশে গিয়ে দাঁড়ানো ইত্যাদি যতটুকু সুযোগ পেয়েছি। তাদের অরাজনৈতিক আন্দোলন ছিল, আমরা কিন্তু এটা করেছি। এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকেও সুকান্তবাবু যখন সভাপতি ছিলেন, তখন 26,000 চাকরি যাওয়ার পরে তখন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষে আমরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা কিন্তু মিছিল করে তাদের প্রতি সমর্থনও জ্ঞাপন করেছি। আমাদের যুব মোর্চাও একাধিক কর্মসূচি নিয়েছেন, আপনারা জানেন। আমি শুধু আজকে সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত হয়েছে, দুটো বিষয়ে আমি যাচ্ছি না। যে পরীক্ষা হবে, একজনও অযোগ্য থাকবেন না, এগুলো সুপ্রিম কোর্ট আগে থেকেই বলেছে। পরীক্ষা হোক নিয়ম মেনে, 100 রোস্টার মেনে, চাকরি হোক, এই দাবি তো আমাদের দীর্ঘদিনের আছে। চাকরি দিতে চান না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সরকার। তারা ভাতাতে বিশ্বাস করেন, তোষণে বিশ্বাস করেন, খেলামেলা এসবে বিশ্বাস করেন। আমরা তো প্রথম থেকে চাকরি দেওয়ার পক্ষপাতী। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলিশ করেছেন, ক্যাজুয়াল কন্ট্রাক্টুয়াল ঝুঁকাচ্ছেন সামান্য বেতন দিয়ে। না চলে তাদের সংসার, না তাদের চাকরির স্থায়িত্ব আছে, না নিয়ম মেনে তারা রিক্রুট হচ্ছে। এসব বিষয় তো প্রতিদিনই বিভিন্ন স্তরে আমরা বলছি। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্ট আজকে তার নির্দেশে বলেছেন যে 2 তারিখের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, 2022 সালে যখন মাননীয় তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয় অর্ডার দিয়েছিলেন, তিনি কিন্তু প্রায় 7,000-এর কাছাকাছি অযোগ্যকে কেন অযোগ্য বলে চিহ্নিত করে তিনি কিন্তু 26,000-এর চাকরি বাতিলের সিদ্ধান্ত নেন। কিন্তু এই মুখ্যমন্ত্রী তার দম্ভ, উদ্ধত্ত, অহংকার এবং তার ভাইপোর নেতৃত্বে যেহেতু টাকা তোলা হয়েছে, টাকার বিনিময়ে যেহেতু চাকরিগুলো হয়েছে, অধিকাংশ চাকরি হয়েছে, আর কিছু তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজন পেয়েছেন, এই বিষয়ে তারা রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার অযোগ্যদের চাকরি দিতে পারেন না, এটা তাদের গোঁ ছিল। তাই আজকে 22 সাল থেকে 25 সালের শেষ অবধি তারা টেনে নিয়ে গেছেন। ডিসেম্বর মাস পর্যন্ত এদের চাকরি আছে। ডিসেম্বরের মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। 31শে ডিসেম্বরের পরে আর কারোরই পুরনো যারা আছেন শিক্ষক শিক্ষাকর্মী, যা সুপ্রিম কোর্টের নির্দেশ, সেটা আমি শুধু উল্লেখ করছি। আমার এক্ষেত্রে বক্তব্য, সেদিন 22 সালে মাননীয় অভিজিৎ গাঙ্গুলির অর্ডার, সেটা কার্যত আজকে সুপ্রিম কোর্ট স্ট্যাম্প লাগিয়ে দিল। সেদিন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় কিন্তু যোগ্য অযোগ্য বেছে দিয়েছিলেন। সরকার এবং আমাদের এসএসসি যোগ্যদের তালিকা দেননি বলেই আজকে কিন্তু এই পরিণতি হলো। সুবল সোরেনদের মতো অনেক কৃতি শিক্ষককে আমরা অকালে হারালাম। যখন 7ই জানুয়ারি ডেট ছিল 2025, ওই যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার শেষ সুযোগ সুপ্রিম কোর্ট দিয়েছিল। আপনারা জানেন যে আমরা 31শে ডিসেম্বর ভারতীয় জনতা পার্টির 15 জন এমএলএ এসএসসির কাছে যাই। এসএসসির চেয়ারম্যান দেখা করেননি, এসএসসির সেক্রেটারি দেখা করেছিলেন আমাদের সঙ্গে। আমরা সেদিন পরিষ্কার বলেছিলাম, তার ভিডিও রেকর্ডিং সবার কাছে আছে, যে আপনারা অবিলম্বে যোগ্যদের তালিকা দিন। আমরা সেক্ষেত্রে বলেছিলাম, পুড়িয়ে ফেলেছেন, নষ্ট করেছেন, কিন্তু সিবিআইকে আপনারা অনেকেই অযোগ্য, মুক্তমুখ অনেক কথাই বলেন। তা সিবিআই যেটা করেছিল, গাজিয়াবাদ থেকে তাদের মডার্ন টেকনোলজি ইউজ করে
তারা ডিভাইস থেকে কিন্তু ওএমআর বের করে দিয়েছিল, তাতে কারা ওএমআরে চাকরি নম্বর কত পেয়েছে সেটা কিন্তু সিবিআই করেছে। অল ক্রেডিট গোজ টু। আজকে যে সুপ্রিম কোর্ট বলেছে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে, তার মানে যাদের অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে বাকিরা যোগ্য। আমি এক্ষেত্রে বলবো যোগ্যদের তালিকা নিয়ে যে লড়াই সুপ্রিম কোর্টে হয়েছে, হাইকোর্টে হয়েছে, সুযোগ দিয়েছেন ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট। আমরা মেন অপোজিশন অ্যাসেম্বলির ভিতরে বলেছি, বাইরে বলেছি, অন্য পলিটিক্যাল পার্টিও কেউ কেউ বলে থাকতে পারেন, বিশিষ্ট আইনজীবীরা, আইনজ্ঞরা বলেছেন, বিভিন্ন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মঞ্চ আন্দোলনকারীরা বলেছেন, ইন্ডিভিজুয়াল বলেছেন, আপনাদের বিভিন্ন চ্যানেলে টক শোতে যারা বিশ্লেষক আসেন, নিরপেক্ষ বিশ্লেষক, তারাও বলেছেন, কিন্তু আপনারা করেননি। এখন যাবেন কোথায়? যাওয়ার তো কোনো রাস্তা নেই। 2 তারিখ ইজ নকিং দ্য ডোর। আপনাকে অযোগ্য তালিকা দিতে হবে, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হবে মমতা ব্যানার্জির সরকার অযোগ্যদের চাকরি দেয়। একটা নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে এসএসসি একটি অটোনমাস বডি, সেখানে আপনারা অযোগ্যদের চাকরি দিতে পারেন না। অযোগ্য তালিকা আপলোড হওয়ার পরে পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি আমরা করব, করা উচিত, যুক্তিসঙ্গত। কারণ কোনো নির্বাচিত সরকার, সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া সরকার কখনো অযোগ্যদের চাকরি দিতে পারেন না, এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে অযোগ্যদের তালিকা 2 তারিখে এসে গেলে বাকিদেরকে যোগ্য ধরে নেওয়া যাবে, তাহলে এই যোগ্যদের নিয়ে নিশ্চিতভাবে পুনরায় তাদের জন্য কেন আর পরীক্ষা? যোগ্যদের জন্য, যোগ্যদের সেই তালিকা, যে তালিকা বহু প্রতীক্ষিত, 22 সাল থেকে 25 সাল, প্রায় 4 বছরের প্রতীক্ষা, 3.5 বছরের প্রতীক্ষা, ওইটা বাদ দিয়ে দিলেই তো বাকি সব যোগ্য। সেই যোগ্যদের নিয়ে কেন লড়াই হবে না? আমার কাছে নন অফিসিয়াল ইনফরমেশন আছে, বাংলা ভাষা বা বাংলা এইসব নিয়ে, যেটা আইপ্যাকের বুদ্ধিতে উনি চাষ করার চেষ্টা করছেন, রোহিঙ্গা এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য বিধানসভা ডাকছেন, শর্ট সেশন ডাকছেন 1 দিন 2 দিনের। আমরা রেডি আছি, বিজেপি সব এমএলএ সমর্থন করব। যোগ্য তালিকা আপনি বিধানসভা থেকে সর্বদলীয়ভাবে পাস করান, অযোগ্য বেরিয়ে গেলে বাকি যোগ্য। আমরা যোগ্য তালিকার জন্য, দেখুন সুপ্রিম কোর্ট বলুন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলুন, তারা কেউ অন্যায়ের পক্ষে থাকেন না, ন্যায়ের পক্ষে থাকেন। তাহলে অযোগ্য যদি বেরিয়ে যায়, যোগ্যদের কেন নতুন করে এতদিন পরে, 10 বছর পরে, 16 সালে পরীক্ষা হয়েছিল, আবার নতুন করে পরীক্ষা দিয়ে, হ্যাঁ নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বলেছে আজকে পরীক্ষা রাজ্য সরকার এসএসসি করাতে চায়, আমার কোনো আদিমত নেই, ফাইনালি করুন, কিন্তু একটা সুযোগ আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, কারণ এই সরকারের আর যাওয়ার কোনো উপায় নেই। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নাল অ্যান্ড ভয়েড হয় একমাত্র সংসদে, এই সরকারের আর যাওয়ার কোনো জায়গা নেই। এদের 2-9-এর মধ্যে প্রকাশ করতেই হবে, তবে করবে কিনা সেটাও আমার সন্দেহ আছে, কারণ ডিএর ক্ষেত্রে আমরা দেখেছি 25% ডিএ দেওয়ার অর্ডার হওয়ার পরেও কিভাবে সুপ্রিম কোর্টকেও অগ্রাহ্য অস্বীকার করার একটা টেন্ডেন্সি। একদিকে 500 কোটি টাকা পুজোয় চাঁদা, একদিকে বুথে বুথে কত 10 লাখ না কত টাকা ইত্যাদি ইত্যাদি, অন্যদিকে কর্মচারী শিক্ষকদের